আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, যে কোনো সময় জারি হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, জানালেন মন্ত্রী। প্রক্রিয়া দিই কোন আইন কোন কিছুতে এগুলি সবগুলি নিয়ে কাজ চলছে, যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিই। কোটা আন্দোলনে হতাহতের ঘটনার বিচার চেয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি, বিভিন্ন স্থানে বাধা ধরপাকড়, বরিশালে যমুনার সংবাদকর্মী আহত। সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী। আরেক অনুষ্ঠানে জানান, বাড়ছে তদন্তের পরিধি, সহায়তা চান জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা। স্থাপনা যেগুলি ধ্বংস করছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। ফেসবুক সহ সামাজিক মাধ্যমের বিধিনিষেধ প্রত্যাহার, 12 সিটি ও নরসিংদী পৌরসভা ছাড়া সারা দেশে প্রাথমিক স্কুল খুলবে রোববার। শোকের মাসে শাহবাগে ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন, সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়ার ঘোষণা। 75-এর ঘাতকদের উত্তরসূরিরা আবারও সক্রিয়, বললেন ওয়াহিদুল কাদের। ডিবি থেকে সরিয়ে অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদকে ডিএমপির ক্রাইম ও অপারেশনস বিভাগে পদায়ন, স্থলাভিষিক্ত হচ্ছেন আশরাফুজ্জামান। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত, অভিযোগের তীর ইসরায়েলের দিকে, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরান ও সশস্ত্র গোষ্ঠীগুলোর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হচ্ছে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে, সংক্রান্ত প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন আছে বলে সন্ধ্যায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, ৭১-এ মানবতা বিরোধী অপরাধের কারণে জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের। সাম্প্রতিক সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যার সাথে জড়িত ছিল দলটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত ২৯ জুলাই রাতে ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত হয় জামায়াত ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের। অভিযোগ, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যার। সে অনুযায়ী আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে ২০০৯ সালে সন্ত্রাস বিরোধী আইনের ধারা প্রয়োগ করা হয়েছে। এতে সংগঠন হিসেবে নিষিদ্ধের পাশাপাশি কার্যালয় বন্ধ, সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করা যাবে। সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। মানে 18 অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে, সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭১-এ মানবতা বিরোধী অপরাধ ও পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল জামায়াতে ইসলামী, এজন্য আগেও নিষিদ্ধ হয়েছিল। যখন জামায়াত শিবির নিষিদ্ধ, এটা আগেই নিষিদ্ধ ছিল, জিয়া রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল। কোটা আন্দোলনের সব কিছু মেনে যাওয়ার পরেও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, যে এতগুলো মানুষ হতাহত হলো, শুধু কি পুলিশের গুলিতে হয়েছে? ছাত্র মানে সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামায়াত শিবির। এর আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাম্প্রতিক সহিংসতা, হত্যা, গ্রেফতার, কারফিউর মেয়াদ ও জাতিসংঘের লোগো সম্বলিত ট্যাঙ্ক রাস্তায় নামানো নিয়ে প্রশ্ন তোলেন গোয়েন লুইস। আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই সন্দেহ আইন যেটাকে বলে কারফিউ, সেটাও আমরা উইথড্র করতে পারবো এবং আর্মিও ব্যারাকে ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক সহিংসতায় বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি পুলিশও তদন্ত করছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এ সময় কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের পুলিশি বাধার মুখে পড়তে হয়, আটক করা হয় বেশ কয়েকজনকে। কর্মসূচির সাথে একাত্মতা জানান উচ্চ আদালত এবং বিচারিক আদালতের আইনজীবীরাও। প্রয়োজনে ছাত্র জনতাকে আইনগত সহায়তা দেওয়ার কথা বলেন তারা। দুপুরে মার্চ ফর জাস্টিস পদযাত্রায় অংশ নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।
দুপুর 1টার দিকে বুয়েট ক্যাম্পাসের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে বের হন তারা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বরে অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। আন্দোলনকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা দোয়েল চত্বর থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ অভিমুখে পদযাত্রা শুরু করে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন তারা। এ সময় সারা দেশে ছাত্র জনতা গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম খুনের অভিযোগ করে সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। কর্মসূচিতে জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্বক বিচার এবং ছাত্র সমাজের অন্যান্য দাবিও তুলে ধরা হয়। ছাত্রছাত্রীদের যে কোনো যৌক্তিক দাবির সঙ্গে সবসময় সহমত পোষণ করি এবং ভবিষ্যতেও করব। তাদের এই আন্দোলন এবং তাদের যে কর্মসূচি সেগুলো যেন সবসময় শান্তিপূর্ণ হয়, সেটিও আমরা ছাত্রছাত্রীদের কাছে দাবি রাখব। দিনে নাটক, রাতে আটক করেন। আমরা বিশ্বাস করি এটা বন্ধ হবে। আর সত্যিকার অর্থে শান্তি যদি ফিরিয়ে আনতে চান, উভয় পক্ষকে সহনশীল হতে হয়। আমরা শিক্ষকরা মাঠে নেমেছি, আপনাদের উদ্ধত আচরণ সীমা লঙ্ঘন যেন না করেন। রাজনৈতিক আন্দোলন হয়তো বলতে পারতাম যে না, করতে পারবে না, এটা তো একটা ন্যায় যুক্তি। আমার বাচ্চারা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, ওদের পরীক্ষাটা স্থগিত হয়ে গেল। হ্যাঁ, ওরা এখন আইডি কার্ড পরে বাইরে হতে পারতেছে না। ওদেরকে আমি দোকানে একটা কিছু কিনতে পাঠাবো, আমি ভয়ে পাঠাতে পারতেছি না। আমরা অস্ত্রহীন, আমাদের এই কথা, আমাদের এই ভাষা, আমাদের এই শব্দ কিন্তু বুলেটের মতো কাজ করে। তারা যাদেরকে পাচ্ছে আন্দোলনের কোনো ফুটেজ, তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে হয়রানি করছে। আমার ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন? আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুরুষদের হাত পড়বে? আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মধ্যেই বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন তারা। হাইকোর্ট এলাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেয় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে অবশ্য কাউকে ছেড়ে দেয়া হয়। অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা পুলিশ প্রশাসন সহ সরকারকে বলতে চাই, অবিলম্বে তাদেরকে মুক্তি দিন। সকল আন্দোলনকারী যাদেরকে গ্রেফতার করা হয়েছে সবাইকে অবিলম্বে মুক্ত করতে হবে, নতুবা এই যেই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি এটা আরো কঠোর থেকে কঠোরই হবে। যদি সফট হতোই তাহলে আমাদের বারবার নামা লাগতো না। আমাদের ভাইকে মারা হয়েছে, সেই থেকে আমরা রাস্তায় যে আমাদের উপর গুলি করুক বা আমাদেরকে নিয়ে যাক, সেই ভয়টা আমরা এখন আর পাচ্ছি না। এদিকে হাইকোর্ট প্রাঙ্গণেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন কিছু আইনজীবী। মিছিল নিয়ে বের হতে চাইলে হাইকোর্টের সামনে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। আইনজীবীরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান। এ সময় ক্যাম্পাস থেকে এসে শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন নিম্ন আদালতের আইনজীবীরাও। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে ঢাকা আইনজীবী সমিতি হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। শিক্ষার্থীদের দাবির সাথে আইনজীবীরা একাত্মতা ঘোষণা করেন। বলেন, যেভাবে শিক্ষার্থী সহ সাধারণ নাগরিকদের গ্রেফতার করা হচ্ছে তাতে স্বৈরাচারী সরকারের আলামত দেখা যাচ্ছে। প্রয়োজনে ছাত্র জনতাকে আইনগত সহায়তা দেবেন তারা। আন্দোলন চলবে যেই পর্যন্ত প্রতিটা হত্যাকাণ্ডের দোষী ব্যক্তিদেরকে গ্রেফতার করা না হবে। আমরা আইনজীবীরা আছি এবং আইনি সহায়তা দিতে আমরা সবাই বদ্ধপরিকর। কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, বিচারিক আদালত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। লাভলি বিথি, যমুনা নিউজ। কোটা আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। কয়েক জায়গায় পুলিশের সাথে পাল্টা ধাওয়া হয় আন্দোলনকারীদের। বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশাল নগরীতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে সদর রোডে জড়ো হয় কিছু শিক্ষার্থী। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করলে লাঠিচার্জ করা হয়। এতে আহত হন অন্তত 10 জন। সংবাদ সংগ্রহের সময় আহত হন যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট হৃদয়শীল ও দৈনিক যুগান্তরের ফটো জার্নালিস্ট শামীম আহমেদও। ছত্রভঙ্গ শিক্ষার্থীরা ফজলুল হক এভিনিউতে অবস্থান নিলে সেখানে পুলিশ তাদের ধাওয়া করে। বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করলেও পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। চট্টগ্রামে শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচি পালন করেন আইনজীবীরা। বিভিন্ন স্থান থেকে আদালত এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ তাদের সামনে যেতে বাধা দেয়। পরে আইনজীবীদের সহায়তায় আদালত ভবনের সামনে যান তারা। সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেন শিক্ষার্থী ও আইনজীবীরা। রাজশাহীতে আদালত এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে আন্দোলনকারীরা। পরে রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় 4 জনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সভা করেন তারা।
সিলেটে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু হয়। মিছিলটি নগরীর সুবিদ বাজার পৌঁছালে তাদের পথ আটকায় পুলিশ। এ সময় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ময়মনসিংহে 0 পয়েন্ট এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষ হয় নগরীর টাউন হল মোড়ে গিয়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা। খুলনায় 7 রাস্তা মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিলে তাদের সরে যেতে বলে পুলিশ। এ নিয়ে দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। দিনাজপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন বেশ কয়েকজন অভিভাবকও। এক পর্যায়ে কয়েকজনকে আটক করে পুলিশ। বাকিদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। টাঙ্গাইলে পুলিশি বেষ্টনীর মধ্যে মিছিল করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে সরকারি কুমুদিনী কলেজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। ঠাকুরগাঁয়ে মিছিল নিয়ে আদালত চত্বরে ঢোকার চেষ্টা করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। দেখা দেয় উত্তেজনা। এছাড়া চাঁদপুর, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাইড কুকিং। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 5:10 কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন, তাদের সঙ্গে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন শেখ হাসিনা। গুরুতর আহতদের কষ্ট প্রত্যক্ষ করে এবং বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বক্ষ ব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে যান। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় আহতদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতদের ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত হবে জানিয়ে তিনি বলেন, আন্দোলন ঘিরে এত প্রাণ ঝরবে তা ভাবেননি। সকালে রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন, তাই কারো বুক খালি হোক তা কখনোই চাননি। প্রশ্ন রাখেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কারা কি অর্জন করল? বঙ্গবন্ধু কন্যা বলেন, স্থাপনা ধ্বংস হয়েছে, সেগুলো ঠিক করা যাবে, কিন্তু যে প্রাণগুলো ঝরল তার কি হবে? মৎস্য উৎপাদনে বিশ্বে 5ম স্থানে বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খাতে অবদান রাখায় 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন তিনি। প্রথমবারের মতো নিবন্ধিত জেলেদের জন্য চালু হলো ফিশারম্যান আইডি কার্ড। 2 জন জেলের হাতে প্রতীকী কার্ড তুলে দেন শেখ হাসিনা। মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিকতা হলেও সেখানে সাম্প্রতিক সহিংসতার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। নিহতদের স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। যারা আমি নিজে দেখেছি, এখনো বহুত, কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে দিচ্ছি। স্বাধীন তদন্ত কমিশনে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগীয় তদন্তে আরও 2 জন বিচারপতি বাড়ানো হয়েছে। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি,
আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা আরও 2 জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। এদিকে সমুদ্রে মৎস্য আহরণে গতি আনতে জাপান ও মালয়েশিয়ার সাথে সরকার আলোচনা করছে বলে জানান সরকার প্রধান। সমুদ্র যেমন শুধু মাছ না, তেল, গ্যাস, খনিজ পদার্থ যেমন উত্তোলন করা, পাশাপাশি আমাদের মাছ এবং উদ্ভিদ, সমুদ্র উদ্ভিদ সেগুলিও আহরণ করা। আমরা সি উইড ইতিমধ্যেই ক্রুজ করে কিছু কিছু উৎপাদন শুরু করেছি। মৎস্য উৎপাদন বাড়িয়ে অর্থনীতি সমৃদ্ধ ও তরুণদের কর্মসংস্থান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। It's pure elegance, pure beauty. BCL Ceramic. শোককে শক্তিতে পরিণত করে সাম্প্রদায়িক অপশক্তি রুখে দিতে রাজপথে থাকবে ছাত্রলীগ, মোকাবেলা করবে বিএনপি জামায়াতকে, এমন মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর মাসে শোকাবহ আগস্ট উপলক্ষে বুধবার সন্ধ্যায় শাহবাগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এতে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। জানান, শোকের মাসে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, যারা দেশের অর্থনীতি ধ্বংস করতে চায়, রাজাকারদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই বাংলাদেশে যারা অস্থিতিশীল বাস্তবতা যারা তৈরি করতে চায়, দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করে দিতে চায় এবং যারা রাজাকারদের পুনর্বাসন করতে চায়, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে থাকব এবং আমাদের শোককে শক্তিতে পরিণত করেই এই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মূলোৎপাটন এই বাংলার মাটি থেকে আমরা নিশ্চিত করব। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। মান অভিমান ভুলে অশুভ শক্তির বিরুদ্ধে ছাত্রলীগের সাবেক নেতাদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সাথে আয়োজিত বৈঠকে তিনি বলেন, ৭৫-এর ঘাতকদের উত্তরসূরিরা আবারও জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছে। এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই। বৈঠক শুরুর আগেই একে একে আসতে শুরু করেন সাবেক ছাত্রলীগ নেতারা। শুরুতেই বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ৭৫-এর ঘাতকদের উত্তরসূরিরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। বেছে বেছে শেখ হাসিনার অর্জনের উপর হামলা চালানো হয়েছে। সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতির প্রবর্তন করেছিল, তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে, যা এখন উন্মোচিত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমন সংকটময় পরিস্থিতিতে মান অভিমান ভুলে সাবেক ছাত্রলীগ নেতাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মান অভিমান সব ভুলে যেতে হবে, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অশুভ শক্তি, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। ওবায়দুল কাদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জাতীয় জীবনে স্বস্তি এনে দিয়েছেন। এ মুহূর্তে শেখ হাসিনাই অস্তিত্বের সংগ্রামের কাণ্ডারি। এই স্বস্তির দ্বারাকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না। শেখ হাসিনার সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির কথা দুঃখের সঙ্গে উল্লেখ করেন। এ সময় ভারতের হাই কমিশনার বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় জীবন ও সম্পদহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানান প্রণয় ভার্মা। 14 দিন বন্ধ থাকার পর চালু হলো ফেসবুক, ইউটিউব আর টিকটক। সকালে এই 3 কোম্পানির প্রতিনিধির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান আইসিটি প্রতিমন্ত্রী। বলেন, সরকার যা অনুরোধ করেছে তার তুলনায় কম সাড়া দিয়েছে এসব প্রতিষ্ঠান। তারপরও সবার কথা ভেবে সামাজিক মাধ্যম চালু করা হলো। অভিযোগ করেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশে ভুল তথ্য দেয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে আছে বাংলাদেশ। এতে সবচেয়ে বেশি দাপট ফেসবুকের। ব্যবসা কিংবা কন্টেন্ট নির্মাণে খুব একটা পিছিয়ে নেই ইউটিউব আর টিকটক। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত 17 ও 18 জুলাই বন্ধ হয়ে যায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট। পরে চালু হলেও স্বাভাবিক উপায়ে ব্যবহার করা যাচ্ছিল না কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকার জানায়, কিছু আপত্তিকর কন্টেন্ট অপসারণ ও প্রাইভেসি পলিসি নিয়ে ফেসবুক, ইউটিউব আর টিকটক। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত 17 ও 18 জুলাই বন্ধ হয়ে যায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট। পরে চালু হলেও স্বাভাবিক উপায়ে ব্যবহার করা যাচ্ছিল না কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকার জানায়, কিছু আপত্তিকর কন্টেন্ট অপসারণ ও প্রাইভেসি পলিসি নিয়ে ফেসবুক, ইউটিউব আর টিকটককে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই ধারাবাহিকতায় বুধবার সকালে বিটিআরসি কার্যালয়ে ফেসবুক আর ইউটিউবের সাথে ভার্চুয়াল সভায় বসেন আইসিটি প্রতিমন্ত্রী। সশরীরে হাজির হয় টিকটক প্রতিনিধি দল। বলা হয়, সবার কথা ভেবে খুলে দেওয়া হচ্ছে ফেসবুক, টিকটক আর ইউটিউব, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এসব কোম্পানিকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে, যে লিগ্যাল ফার্ম হেল্প করে, তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট, সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক। ব্রিফিংয়ে আরও জানানো হয়, 16 থেকে 18 জুলাই এই 2 দিনে সরকারের কন্টেন্ট অপসারণের অনুরোধ ফেসবুক মাত্র 13% রেখেছে। এর পরের সময়টিতে এই পরিমাণ কমে দাঁড়ায় 7 ভাগে। অন্যদিকে ইউটিউবকে 73টি ভিডিও অপসারণের অনুরোধ করা হলেও তারা সরিয়ে নেয় মাত্র 15টি। তবে সবচেয়ে বেশি কথা রেখেছে টিকটক। এই প্রতিষ্ঠানটি সরকারের মোট অনুরোধের 67 ভাগ কন্টেন্ট অপসারণ করেছে। টেলিকম ল, সাইবার সিকিউরিটি ল এবং সাম্প্রতিক সময়ে হাইকোর্টে একটা রিট হয়েছিল, সেই রিটে যে অর্ডার দিয়েছিল হাইকোর্ট থেকে, সেটাতেও আমরা বিটিআরসি বাধ্য এই কন্টেন্টগুলোকে রিমুভ করানোর জন্য, ব্লক করার জন্য, টেকডাউন করার জন্য। আইসিটি প্রতিমন্ত্রী জানান, এখন স্পিডও বাড়বে ইন্টারনেটের। বাংলাদেশের সর্বোচ্চ গতি নিশ্চিতে কাজ করছে বিটিআরসি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 12 সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া সারা দেশে আগামী রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে আজ এই তথ্য জানানো হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 16 জুলাই দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। গ্রি-এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগ ডিবির দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। ডিএমপির এই অতিরিক্ত কমিশনারকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। ডিবিতে হারুনুর রশিদের স্থলাভিষিক্ত হবেন ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি ডিএমপিতে লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন। এছাড়া ওই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদউদ্দিনকে লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপি কমিশনারের সই করা আরেকটি আদেশে আরও 3 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশনস থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণে, যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ থেকে উত্তরে এবং খন্দকার নুরুন নবীকে গোয়েন্দা উত্তর থেকে অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে। ঝুলে গেল শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি ও আদেশ। হাইকোর্টে বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় এদিন হয়নি শুনানি। রিটকারী আইনজীবী বলেছেন, সংশয়ে থেকে গেল ডিবি হেফাজতে থাকা সমন্বয়ক 6 শিক্ষার্থী। জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার সারা বিশ্ব। এদিকে সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে একটি রিট হয়েছে হাইকোর্টে।
কোটা সংস্কার আন্দোলনে সরাসরি গুলি না করা নিয়ে এক রিটে 2 দিন ধরে চলে দীর্ঘ শুনানি। শুনানিকে ঘিরে সবার নজর ছিল উচ্চ আদালতে। রিটকারী আইনজীবীদের যুক্তি, পাল্টা যুক্তি, বাকবিতণ্ডা আর হট্টগোলে উত্তেজনা ছড়িয়েছিল এজলাসে। তাই বুধবারের তৃতীয় দিনের শুনানি ঘিরে ছিল সর্বসাধারণের কৌতূহল। যথাসময়ে রিটকারী ও রাষ্ট্রপক্ষ এবং আওয়ামী সমর্থক বিপুল সংখ্যক আইনজীবী আদালতে উপস্থিত হন। সে সময় জানা যায় বেঞ্চের একজন বিচারপতি SM মাসুদ হুসাইন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না, ফলে শুনানিটা আজকে হচ্ছে না। রিটকারী আইনজীবী জানান, আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি গুলি করেছে, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রিটের শুনানি ঝুলে যাওয়ায় 6 সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে পরিবারে ফিরতে পারবেন কিনা সেই সংশয় প্রকাশ করেন তিনি। আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না, এবং আদালত যদি শুনতে নাও পারেন, সরকারের কাছে নিশ্চয়ই এই খবরটা গেছে এখন পর্যন্ত, তো তারা গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন। গণমাধ্যমে এসে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন, এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই। মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন। এদিকে আন্দোলনের সময় গুলিতে 16 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। রিটে প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। শিশুরা ঘরে বসে কেন মৃত্যুবরণ করে? তারা তো এই কোটা আন্দোলনের পার্টিও না, কোনো পার্টিসিপেন্টও না। তিনি বলেন, আন্দোলনে অংশ না নিয়ে ঘরে থেকে কেন শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল এর জবাব দিতে হবে সরকারকে। জানালা ভেদ করে যে গুলি লাগলো। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। গণবিচ্ছিন্ন সরকার ইতিহাসে নির্মম ও বর্বর হামলা, গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে। আন্দোলন দমনে নির্বিচার হত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নির্দেশেই ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী গুলি করে গণহত্যা চালিয়েছে। সরকার নিজেদের রক্ষা করতে প্রকৃত হত্যাকারীদের না ধরে বিরোধী দলের উপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। বলেন, সরকারের কূটকৌশল উপেক্ষা করে জনগণের সমর্থনে শিক্ষার্থীরা নতুন উদ্যমে আন্দোলনে এগিয়ে নিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র ও গণ আন্দোলনে দিশেহারা আওয়ামী লীগ সরকার পতন ঠেকাতে পারবে না। দেশে চলমান বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ল্যাবের শিক্ষকরা। এ সময় মুখে লাল কাপড় বেঁধে ক্ষোভ প্রকাশ করেন তারা। শিক্ষকরা গণহত্যা, গণমামলা বন্ধ এবং বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। এ সময় শিক্ষকরা বলেন, গুজব ছড়াতে নিষেধ করছে সরকার, কিন্তু সবচেয়ে বেশি গুজব ছড়াচ্ছে সরকারই। এ সময় জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক সলিমুল্লাহ খান জানান, এই সরকার ক্ষমতায় থাকাকালীন কোনো সুষ্ঠু বিচার সম্ভব নয়। সমাবেশ শেষে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। যে শিক্ষার্থীদের আমরা শিখিয়েছিলাম ন্যায্যতা এবং যৌক্তিকতা পাঠ্য বই থেকে, সেই শিক্ষার্থীরা তাদের জীবন দিয়ে শিখিয়ে গেল ন্যায্যতা এবং যৌক্তিকতাকে কিভাবে প্রয়োগ করতে হয়। যেভাবে তাদেরকে ওরা রাস্তায় নামলেই উঠিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে তো আসলে আমরা যে ফ্রিডম অফ স্পিচের কথা বলি, সেই জায়গাটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। সরকার তার সর্বাত্মক চেষ্টা নিয়ে নেমেছে। দেশে এখন একটা মনে হচ্ছে যে সামরিক অবস্থা পুরোপুরি বিরাজ করছে। এখনও রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার 16 বছর বয়সী শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিম। 18 জুলাই তাজহাট থানায় মামলার সময় গ্রেপ্তার করা হয় শিক্ষার্থী মাহিমকে। পরদিন 16 জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক আবু সাইদের হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় তার বয়স দেখানো হয় 19 বছর। এমনকি রিমান্ডও চাওয়া হয় আদালতে। যদিও এখন পুলিশের দাবি 18 ও 19 জুলাই সংঘাত ও সংঘর্ষের কারণে যাচাই বাছাইয়ের সুযোগ না থাকায় এমনটি হয়েছে। এদিকে শিক্ষার্থী মাহিমের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তার পরিবার। আমাদের পুলিশ কমিশনার ডেকেছিলেন, ডাকার পর কথা বলে তিনি আশ্বস্ত করলেন যে আমার ভাইয়ের কিছু হয়নি, ওকে আজকে প্রসিডিউর কমপ্লিট করে কালকেই মধ্যে ওকে ছেড়ে দেওয়া হবে। 16 তারিখে বাজার থানা যখন আক্রমণ হয় তখনই এইখানে ছিল, সে ওইখান থেকে ধরা হয়েছিল। ওই দিন এই ডামাডোলের মধ্যে কে যে ধরছে, কে যে দিচ্ছে, এটা বুঝতে
বদলির ব্যবস্থা নিচ্ছে। ইন্টারনেট ফেসবুক বন্ধ থাকায় ই কমার্স খাতে দৈনিক ক্ষতি হয়েছে অন্তত 120 কোটি টাকা, আর গত 10 দিনে খাতের ক্ষতি 1400 কোটি টাকা। বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ই কমার্স অ্যাসোসিয়েশন। এ সময় শুধু ফেসবুক উদ্যোক্তাদের ক্ষতি হয়েছে 600 কোটি টাকা। সংবাদ সম্মেলনে ই ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, সংগঠনের পক্ষ থেকে জরিপ চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। ছোট উদ্যোক্তাদের ক্ষতি সবচেয়ে বেশি। ফ্রিল্যান্সারদের আয় শূন্যের কোঠায় নেমে এসেছে। ক্ষতি কাটিয়ে ই কমার্স উদ্যোক্তাদের ব্যাংক ঋণের কিস্তি 6 মাসের জন্য স্থগিত এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দেওয়ার দাবি তাদের। পলিসি সহায়তা আমরা একটা হিসাব করেছি যে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। তেহরানে যে ভবনে অবস্থান করছিলেন হানিয়া, সেখানে চালানো হয় গাইডেড মিসাইল হামলা। ঘটনাস্থলে মৃত্যু হয় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত এই নেতার। প্রাণ যায় তার সাথে থাকা দেহরক্ষীরও। অভিযোগের তীর ইসরায়েলের দিকে থাকলেও মুখ খোলেননি তেল আবিব। রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক সহ নানা কারণেই ইরান সফর করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এবারও দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান হামাস নেতা। কিন্তু কে জানতো এটি হবে তার জীবনের শেষ সফর? মঙ্গলবার গভীর রাতে তেহরানের একটি ভবনে চালানো হয় গাইডেড মিসাইল হামলা, যেখানে দেহরক্ষী সহ অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এর আগে বহুবার হামলা থেকে বেঁচে ফিরলেও এই যাত্রায় শেষ রক্ষা হয়নি তার। ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন গাজার অবিসংবাদিত এই নেতা। প্রাণ হারান সাথে থাকা দেহরক্ষীও। এই সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র আমাদের ভূখণ্ডে আমাদের প্রিয় অতিথিকে হত্যা করেছে, যা ইরানকে গভীর শোকাহত করেছে। কিন্তু এই ঘটনা ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। হামাস প্রধানের হত্যাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরানি ভূখণ্ডে হানিয়ার গুপ্ত হত্যায় অভিযোগের তীর ইসরায়েলের দিকে। এরই মধ্যে তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর। অবশ্যই এই হামলার জবাব দেবে আইআরজিসি। সন্ত্রাসী কার্যকলাপের জন্য যথোপযুক্ত শাস্তি ভোগ করবে ইসরায়েলিরা। ইরান কখনোই এই অঞ্চলকে ওয়াশিংটন এবং তেল আবিবের শিকার হতে দিবে না। এদিকে শোকাহত হলেও স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ফিলিস্তিনিদের। হানিয়ার দেখানো পথে শহীদ হতে প্রস্তুত লাখো গাজাবাসী। প্রতিটা মুজাহিদই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করে। হানিয়াও তাদের মতো শহীদ হলেন। এদিকে হামাস নেতার মৃত্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন, রাশিয়া, তুরস্ক, কাতার সহ বিভিন্ন দেশ। আমরা এই হামলার ঘটনার নিন্দা জানাচ্ছি। এর ফলে আঞ্চলিক সহিংসতা আরও বাড়বে। আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধানের আহ্বান জানাচ্ছি। দোহায় শুক্রবার দাফন করা হবে এই হামাস নেতাকে। এর আগে বৃহস্পতিবার শ্রদ্ধা জানানো হবে তেহরানে। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।